প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষিতে, পাওয়ার বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, দীপ্ত কৃষি টিম চলে এসেছে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মঠদিঘির হাওড়ে। হাওড় অঞ্চলে এলে আমরা চোখে পড়বে যে নানান রকম ছোট ছোট গ্রামগুলো রয়েছে এবং এইখানকার গ্রামের মানুষের প্রধান পেশা হিসেবে ধরা হয়ে থাকে কৃষিকাজ, হাঁস পালন, গরু পালন বা কেউ কেউ বর্ষার সময় হয়তো মাছ ধরে। এভাবেই তারা জীবিকা নির্বাহ করছে। আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে হাওড় অঞ্চলের মানুষ কিভাবে এই হাওড়ের মধ্যে হাঁস পালন করছে, একেবারে দেশি জাতের হাঁস, এবং শত শত না হাজারে হাজারে হাঁস এখানে তারা পালন করছেন এবং এই হাঁস পালন করে অনেকে তারা তাদের পরিবারকে সাপোর্ট করছেন, ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছেন এবং বছরের পর বছর ধরে তারা এই পেশার সাথে যুক্ত আছেন। কিভাবে হাওড়ের মধ্যে তারা হাঁস পালন করছেন, সেই হাঁসগুলো কী ধরনের খাবার খায় এবং হাঁসগুলোকে তারা কিভাবে কোথায় বাজারজাত করে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন খামারি আলতো মিয়া। চলুন তার সাথে কথা বলি, তিনি কিভাবে এই সুবিশাল হাঁসের খামার গড়ে তুলেছেন সেই গল্প আজকে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, স্বাগত। কেমন আছেন? ভালো। আলাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এই যে এতগুলো হাঁসের বাচ্চা, ওদের শব্দে মুখরিত হয়ে গেছে খামার। এই হাঁসের খামার তো অনেক বছর ধরে আপনি চালিয়ে যাচ্ছেন, তাই না? খামারটা আপনি 28 বছর ধরে আমি জি। চালু করে লাগছি। এইখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে? এখানে এটার মধ্যে আমি এক সপ্তাহ আগে আনছি। হ্যাঁ, এটার মধ্যে আপনার 6000 মধ্যে বাচ্চা কিছু নষ্ট হয়েছে, এখানে আছে 3000 বাচ্চা আছে এটার মধ্যে। আচ্ছা, আর এখানে? এটা আনছি আপনার এক সপ্তাহ পিছনে। এটার মধ্যে আছে 4000 মধ্যে প্রায় 3500 মতন আছে। 3500 মতো আছে। ওদের বয়স কতদিন? এটার বয়স হচ্ছে আপনার প্রায় 24 দিন, এটার বয়স হচ্ছে আপনার 17 দিন। আচ্ছা, 17 দিনেই কিন্তু ওরা বেশ বড় সড়ো হয়ে গেছে, তাই না? জি। এইগুলোকে এই যে হাওড় অঞ্চলে মুক্ত অবস্থায় খোলামেলা জায়গায় বড় হচ্ছে, এই কারণেই কি ওরা এত তাড়াতাড়ি দ্রুত বেড়ে উঠছে? আমরা তো মনে করেন বাড়ি দেশ নাই, এখন তো খোলা জায়গা না। খোলা জায়গার মধ্যে মনে করেন আবহাওয়া ঠিক মতো লাগে আর আবার সুস্থ থাকে, এই কারণে মনে করুন বাচ্চা মোটামুটি আল্লাহ। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেকগুলো বাচ্চা, বেশ কিছু বাচ্চা মরে গেছে। বাচ্চাগুলো মারা গেছে কেন? এবছর একটা মনে করেন আবহাওয়ার একটা সিস্টেম, যেগুলা আমার একলা না, যারা লইছে এরা 3 দিনের দিনে একটা সমস্যা হয়েছে, এই সমস্যায় কিছু বাচ্চা মারা গেছে। সাধারণত এই ছোট বাচ্চার কি ধরনের রোগ হয়? ছোট হাঁসের বাচ্চাগুলো? ছোট বাচ্চা মনে করেন একমাত্র ঠান্ডা লাগে আর মধ্যে মধ্যে ন্যাংটা হয়ে যায়। আর একটা অসুখ আছে মনে করুন চোখগুলা, যেগুলো চোখগুলো হয়ে যায়, এই চোখগুলোটা আমার সাপের চোখের মতন চোখটা গুলো হয়ে যায়। এটার জন্য কি কোনো রকম চিকিৎসা আছে এই রোগগুলো থেকে হাঁসের বাচ্চাগুলোকে মুক্ত করার? হ্যাঁ, এখন তো মনে করেন ভাগ্যের উপরে নির্ভর, যারা মনে করেন ভাগ্য দুজো ভালো হয়। কোনো চিকিৎসা নেই? আছে চিকিৎসা, তো আপনারা কি কোনো চিকিৎসা নিচ্ছেন কিনা? চিকিৎসা আমি যখন একটা গেছে বছর একটা হাঁস নিলাম, পরে আমার ছেলে আপনার অভিগঞ্জ থেকে একটা টিকা আনছে, একটা টিকা আমরা 1200 হাঁসের করা যায়। আচ্ছা, 1200 করা যায়, পরে কিছু আলা দিলে বাচ্চা দিচ্ছে। কারণ হচ্ছে যে মুরগির যেমন ভ্যাকসিন দেওয়া যায়, ঠিক তেমনি হাঁসেরও তো বেশ কিছু ভ্যাকসিন রয়েছে। এই হাঁসের বাচ্চাগুলোকে আপনারা কি ভ্যাকসিন দিচ্ছেন কিনা? ভ্যাকসিন আমরা 21 দিন 18 দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়া যায়। তো এখন আমি ভ্যাকসিন দিছি না, এই ভ্যাকসিনটা মনে করুন 2-1 দিনের মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। আচ্ছা, ভ্যাকসিনটা কি আপনারা নিজেরাই দেন নাকি কোনো কর্মকর্তা এসে বা কর্মকর্তার সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপরে করছেন? না, এটা মনে করেন আমি এগুলা করতে করতে আমার একটা যেমন একটা প্র্যাকটিস অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আমার ছেলে আছে, ছেলেও মানে ভ্যাকসিন করতে পারে, ছেলে ভ্যাকসিন করে। মানে আপনারা জেনে নিয়েছেন যে কতটুকু পরিমাপে দিতে হবে ভ্যাকসিনটা? হ্যাঁ, মনে করেন পানি মনে করেন 100 ভ্যাকসিনে ভরা মনে করেন 100 সিসি পানি দিয়ে ভ্যাকসিন করলে 100 একটা ভ্যাকসিন 180 করা যায়। আচ্ছা আচ্ছা, আপনারা তো এই ভ্যাকসিনের পরিমাপটা অবশ্যই জেনে নিয়েছেন, ঠিকঠাকভাবে জেনে নিয়ে তারপরে প্রয়োগ করছেন। এই হাঁসের বাচ্চাগুলো কি খায়? এটা আপনার ছোটবেলা আপনার যে পোল্ট্রি মুরগির খাদ্য আছে না, খাদ্য খাওয়ায়, মানে এখন বর্তমান ধান খাওয়াইতেছে।
ধান খাওয়াচ্ছে এখন ধান খাওয়াইতেছি। আচ্ছা, তুলনামূলকভাবে অন্য অন্য আমি যদি মুরগির কথা বলি বা অন্য কিছুর কথা বলি বা কবুতরের কথা বলি, তার থেকে কি হাঁস একটু বেশি খাবার খায়? না, আঁশ বেশি খাবার খাওয়ালে মনে করুন আঁশ তো আপনার খোলা মাঠে ছড়াইতে হয়, মুরগ গাছ খোলা মাঠে ছড়াইতে হয় না। যারা মনে করুন যারা খামারি ভাই আছে মনে করুন আঁশ তো আর মনে করুন বৈশাখ লাগে আছে, বৈশাখ মাসে তো আমরা দেশে মনে করেন আর খাদ্য লাগবে না। আচ্ছা, আমরা তো এই হাঁসগুলো ঘেরের ভিতর দেখছি, এগুলো কি কি কখনো পানিতে দেওয়া হয়? এই পাশে নদী আছে, নদীর পানি দিয়ে তুলে এখানে নদীর মধ্যে লাগি। আচ্ছা, নদীর ভিতরে নামান তো দিনে কয়বার নদীর ভিতরে নামাতে হয়? দিনের ভিতরে মনে করেন এখন তো মনে করেন 3 বার পয়লার সময় পয়লা দিন আপনার 1 ঘন্টা অনেক লাগিয়ে উড়াই লাগছি, পরে আস্তে 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 2 ঘন্টা 1 ঘন্টা করে বাড়ায় গিয়ে এখন মনে করুন রোজ 2 বার গোসল দিই। দিনে 2 বার গোসল করতে ওদেরকে নদীতে নামান। তো এই হাঁসের বাচ্চাগুলোকে আপনি নিজেই বাড়িতেই বা যে কোনোভাবে আপনার খামারে কি বাচ্চা থেকে মানে বাচ্চাগুলো ডিম থেকে ফোটানোর চেষ্টা করেছেন নাকি অন্য কোথাও থেকে নিয়ে এসেছেন? এটা আপনার আমার টানা হয়েছে তারাল ইউনিয়ন দামিয়া থেকে আমি এগুলো নিয়ে আসি। আচ্ছা, এই ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসেছেন? ছোট বাচ্চা নিয়ে তো আসি। আপনারা চাইলে নিজেরাও তো বাচ্চাগুলোকে ফোটানোর ব্যবস্থা করতে পারেন, সেটা কেন করেন না? সেটা মনে করেন এটা একটা জামালা, ইচ্ছা করলে তোমার এমন কোনো তো কাজ দেয় আল্লাহ যারা চেষ্টা করলে পারা যায়। যেমন আমি আস্তে 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 আশা কামার গড়ে তুলছি, এখন ইচ্ছা করলে যদি প্র্যাকটিস করে দেয় তাহলে আপনারা করেন না কেন? আমি শুধু সেটা জানতে চাইছি, আপনারা কেন করছেন না? মনে করেন এটা আমরা করলাম, আমরা তো বাড়ির দেশের মানুষ, এটা তো আর মানে গাড়ি চলে না, গাড়ি চললে বাচ্চাদের সব জায়গায় সেল দেওয়া যায়, এটা তো আমার বাড়ির দেশ তো যার কারণে করি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি দেখছি যে অনেকগুলো বাচ্চা বসে পড়ছে, বাচ্চাগুলো বসে পড়ার কারণ কি? এখন তো আমরা রৌদ্র কারণে এই বাচ্চারা বসে পড়ছে, অতি রোদে গরমে হাঁপিয়ে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি করেন? এখন তো মনে করেন কতটুকু পরে সেমা দিব, যারা আছে সেমাটা আমরা দিলেই বাচ্চা বসে থাকবে, ঠিক হয়ে যাবে। নদী আছে, নদীতে বুফারে আনবো। চাচা, শীতের দিনে কি হাঁসের বাচ্চাগুলোর বেশি রোগবালাই হয়? না, শীতের দিনে তো হাঁসের বাচ্চা রোগবালা হয় না, গরমের সিজনে একটু রোগবালাই বেশি হয়। আচ্ছা, এই যে আমরা এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি, এই জমিটি তো বর্ষার সময় একদমই প্লাবিত হয়ে যায়, ডুবে যায়। তখন আপনারা এই হাঁসগুলোকে কোথায় নিয়ে যান? এখান থেকে মনে করুন আমরা এটা ডিস্ট্রিক্টটা হচ্ছে হবিগঞ্জ, থানা আজবেরিগঞ্জ, এই জায়গায় নিয়ে বর্ষাকালে আমি রাখি। আপনার হাঁস অন্য একটা জেলাতে নিয়ে যাচ্ছে কেন? আপনার বাড়িতে রাখার কোনো ব্যবস্থা নেই? বাড়ির থেকে এখানে আপনার খোলা মাঠে এগুলো আমি খাওয়াতে পারি। আচ্ছা, মানে ওখানে আর বন্যা হয়ে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না? একটা হয়তো উঁচু জমি আছে, সেখানে নিয়ে আপনারা আবার আশ্রয় দেন, তাই তো? জি। আচ্ছা, ওখানে কতদিন পর্যন্ত থাকে হাঁস? এখানে মনে করুন আষাঢ় মাসে এই জায়গায় লয়ে যায়, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে আমরা দেশে পানি ওঠার আগে আগে নিয়ে চলে যান? পানি ওঠার আগে আগে নিয়ে চলে যায়। এই যে একটা বহন খরচ, বেশ বড় একটা টাকা চলে যায় না? না, আমরা যেমন আজমিরি থানা যে জায়গাটা যাই, এটা আমি অনেকদিন ধরে যাই, সেখানে মনে করেন আসার কামন টাউন লাগে না, মানে খোলা মাঠেই আসে। আচ্ছা, একটা সুবিধা হচ্ছে আপনার খাওয়া খরচ, ডিম দুজি আমার কম দেয়, খাওয়া খরচ বেঁচে যাচ্ছে। খাওয়া খরচ বেঁচে যাচ্ছে। চাচা, আমরা এই ঘেরের হাঁসগুলোতে দেখলাম, এবার অন্য কোনো ঘেরে যাব, আপনার অন্য আরো যে হাঁসগুলো আছে সেগুলো দেখব। এখান থেকে অন্য হাঁস আছে আমার, এই জায়গায় চলেন আমরা দেখি। এটার মধ্যে আমার বাচ্চা রাখি, চলেন আমরা দেখব। আমরা বড় রাখি, এটা এই পাশে আছে। হ্যাঁ, আমরা দেখব, চলেন। আমরা মূলত এই ভাটি এলাকার বাসিন্দা। আমাদের প্রধান কাজ হলো কৃষি হলো ধানের উপর হইলে এই এলাকা নির্ভরশীল, এবং ধান ফসল করে যে টাকা আমরা ইনকাম করি তার উপরে আমাদের সংসারের সকল কিছু আমরা ব্যয় করি। আর একটা সম্ভাবনা যে দিক আছে আমাদের ভাটি এলাকাতে, হাঁস যারা লালন পালন করে, এবং আমাদের কিন্তু পর্যাপ্ত সুযোগ আছে হাঁস লালন পালন করা, এবং আপনারা দেখেছেন অনেকেই আমাদের ভাটি এলাকার হাঁস লালন পালন করে। এর মধ্যে আছে জনাব আলতু মিয়া, উনি হাঁস লালন করে কিন্তু স্বাবলম্বী হয়েছেন। এসব সরকার যদি ওই দিকে দৃষ্টিপাত করে তাহলে মনে হয় এই এলাকার অনেক বেকার যুবক যারা আছে তারা হাঁস লালন পালন করে, হাঁসের কামার করে এখানে কিন্তু স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা থেকে যায়। যোগাযোগ ব্যবস্থা আমাদের ভাটি এলাকার একটা শুকনো সময় পাও আর বর্ষার সময় নাও, এই নাওয়ের দেশ আর পায়ের দেশ, এইটাই হলো ভাটির দেশ। বর্ষার সময় যেমন নৌকাতে যাতায়াত করতে পারে, কিন্তু শুকনো সময় কিন্তু আমরা হেঁটে যেতে হয়, যার জন্য সকল রাস্তাগুলা আপনি যদি ওইদিকে দেখেন, এই দেখেন বিস্তীর্ণ পায়ে চলার পথ,
আপনি ওইদিকে দেখেন বিস্তীর্ণ পায়ে চলার পথ, আপনি পিছনে দেখবেন সম্পূর্ণ পায়ে চলার পথ। এই যোগাযোগ ব্যবস্থাটা যদি আধুনিকায়ন করা যায় তাহলে দেখবেন আমাদের জন্য জীবনযাত্রার মান উন্নত হবে, আমাদের কৃষি পণ্য থেকে সকল কিছু পরিবহন করতে আমাদের সহজ হবে। এই হাঁসগুলো তো প্রাপ্তবয়স্ক হাঁস, প্রাপ্তবয়স্ক হাঁস। এখন কি বর্তমানে ডিম পারছে? এখন ডিম পারে আমরা 500 ডিম পারে। 500 ডিম পারে? জি, মানে 500 ডিম পারে। প্রত্যেকদিন কি আপনি 500 ডিম তোলেন? প্রতিদিন 500 ডিম পারে। এই ডিমগুলো কি করেন? এই ডিম বিক্রি করি কিশোরগঞ্জ, আমরা তারাইল থানা, এটা ধামা ইউনিয়ন। এখানে আপনার হাঁসের বাচ্চাগুলো ফুটা, এটা আপনার বাচ্চা যেগুলো দেয় না, এগুলো আপনার এর থেকে আবার বাচ্চা ফুটায় অন্য জায়গায় বিক্রি করে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে হাঁসগুলো, এখানে তো অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। আমি শুনলাম আপনি নাকি 28 বছর যাবত হাঁসের সাথে জড়িত আছেন, হাঁসের খামার করছেন? জি, আমি 28 বছর ধরে হাঁস পালন করি। আচ্ছা, এই তার আগে কি করতেন? তার আগে আমার আব্বা একজন কৃষক মানুষ, গৃহস্থী কাজ করতাম। তখন আমার এক ভগ্নিপতির বাড়ি হয়েছে সুনামগঞ্জ যখন গেলাম আমি, তখন দেখলাম এক লোকে হাঁস পালন করে। জি। তখন হ্যাঁ আমার আত্মীয় মানুষ লাগে, আমার ভগ্নিপতির হিসাবে আমার আত্মীয় মানুষ লাগে। তখন ওরা বললাম তুমি হাঁস থেকে আনছো। তখন এরা বললো হাঁস আনছি আমি নেত্রকোনা থেকে। পরে আমার এই যে আমার নেশা লাগলো 98 থেকে হাঁস পালন করার পরে আমি কিছু বাপের থেকে টাকা পয়সা তো সংগ্রহ করে আপনি বাবার কাছ থেকে টাকা নিয়ে শুরু করলেন। জি। প্রথম কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন? প্রথম শুরু করেছি 270টা হাঁস নিয়ে। 270টা। আপনিও কি সেই নেত্রকোনা থেকেই হাঁস নিয়ে এসেছিলেন? না, আমি এখন আমার নেত্রকোনা না, নেত্রকোনা এটা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নান্দাল থেকে আমার নান্দাইল থেকে হাঁস নান্দাল নিয়ে থেকে এসেছেন? নিয়ে খামার শুরু করছি। আচ্ছা, তো এই যে 270টা হাঁস নিয়ে শুরু করলেন, তারপর আস্তে আস্তে করে এই খামার এত বড় কি করে হলো? এরপরে বড় আস্তে আস্তে এই খামার থেকে আমি আয় উন্নত হয়, এখান থেকে আমি আস্তে আস্তে বড় করছি। আচ্ছা, এই খামারের আয় উপার্জন দিয়ে কি আপনার পরিবার চলছে? হ্যাঁ, জি। এখানে মনে করেন এই আয় দিয়ে আমি মনে করেন একটা ঘর বিল্ডিং করছি। বিল্ডিং করছেন? জি, এখানে বিল্ডিং কত করছি। বড় বিল্ডিং করছেন? আপনার 39 ফুট লম্বা, আপনার 16 ফুট। বাহ বাহ, হাঁসের খামারের টাকা দিয়ে আপনি বিল্ডিংও করেছেন? জি। আর কি করেছেন? আর জয়সিদ আউরে আমরা 9 একর জমি করছি। বিল্ডিং করেছেন, জমি করেছেন, আর কি কি করেছেন এই হাঁসের খামারের টাকা দিয়ে? এই আসার কামার টাকা দিয়ে মনে করেন আমার মেয়েরে বিয়ে দিছি, আমার ছেলে ব্যবহার আছি। এই কামারটাই এখন বর্তমানে দেখশন মানে করে আপনার- আমার ছেলে। আচ্ছা, এখন আমার আপনার- ছেলে এই কামার দেখশন করে, লোক লাহে এই দেখশন করে। আচ্ছা, এর মানে এটা আমরা বলতে পারি যে আপনার পুরো পরিবার চলাফেরা বা যে কোনো খরচ এই খামারের টাকা দিয়েই হচ্ছে? হ্যাঁ, কামার টাকা দিয়ে ভরণ হচ্ছে। পোষণ সবকিছু এরপরে খামার আমরা থেকে তো হচ্ছে। বাড়িতে না, এর মধ্যে মনে করেন পাকাপাকি আমরা যারা বৈশাখে বলে, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমরা বৈশাখে দানও করি। ধানও করেন। তো এই যে এখন যে ঘেরটাতে আমি দাঁড়িয়ে আছি, এই ঘেরে কতগুলো হাঁস আছে? এখানে 2400 আসিন, 2400 মধ্যে আমি 1200 বিক্রি করে দিছি। সে হাঁসগুলো কি দামে বিক্রি করেছেন? এটা বিক্রি করেছি আমি 49,500 টাকা। আচ্ছা, আর বাকি 1200 এখানে আছে। আপনার তো আশেপাশে আরো অনেকগুলো ঘেরের মধ্যে হাঁস আছে, আমরা চলুন সেই হাঁসগুলো একটু দেখে আসি। চাচা, এই ঘেরেও তো অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। এই হাঁসগুলোর কতদিন বয়স? আচ্ছা, আমরা একটু হেঁটে হেঁটে কথা বলি। এটা আপনার বয়স আপনার ভাদ্র মাসের বাচ্চা আর কি। এটা ভাদ্র মাসের? হ্যাঁ, ভাদ্র মাসের আচ্ছা, বাচ্চা আর মানে দিয়েছে। কত মাস বয়স হতে পারে? ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মা ফাল্গুন, চৈত্র পরা মাস। 4 মাস আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, তো এখন কি এই হাঁসগুলো ডিম দিচ্ছে? এখন এই হাঁসগুলো ডিম দিচ্ছে। ডিম দিচ্ছে? জি। তাহলে আমরা এই যে ছোট ছোট বাচ্চা, যদি একটা ছোট বাচ্চা হাঁস কতদিন বয়স হলে সে ডিম দেয়? এটা আপনার মনে করেন 4.5 মাস 5 মাস আগে আসে এই ডিম দেওয়া। মানে আরম্ভ করে। 4.5-5 মাস বয়স থেকে মোটামুটি ডিম দেওয়া শুরু করে। শুরু করে। আপনারা ছোট সময় যে খাবারগুলো খাওয়াচ্ছেন, ছোট বাচ্চা হাঁসকে যে খাবারগুলো খাওয়াচ্ছেন, এই বড় হাঁসগুলোকে কি ধরনের খাবার খাওয়ান? বড় হাঁসগুলোর মনে করেন আমরা ধান খাওয়াই। হ্যাঁ হ্যাঁ। নদী আছে, নদীর মধ্যে আপনার শামুক, মাছ, এগুলো খায়? শামুক ধরে
এগুলা আচ্ছা, খায়। তো দিনে কবার এই যে এই ধরনের খাবার যে দিচ্ছেন, ধরুন আপনারা ধানই দিচ্ছেন, ধান দিনে কতবার দিচ্ছেন? ধান মনে করেন সকালে দেখাচ্ছে আমার সকালে দিছে, আবার হ্যাঁ। দুপুরে দিব, আবার বিকেলে দিব, 3 বেলা আচ্ছা, দিই। 3 বেলা দিতে হচ্ছে। হ্যাঁ, আবার তাহলে এই তো নদীর মাঝে তুলনামূলকভাবে আপনার খাবারের জন্য বেশ একটা অনেক খরচ হয়ে যাচ্ছে। না তেমন এই বছর মনে করেন ধানের দর তো কম, ধানের হ্যাঁ, দর কম, যার কারণে মানে খরচপাতিও একবারে সীমিতর ভিতরে, আচ্ছা খরচ সীমিতর ভিতরে আচ্ছা আছে। আচ্ছা, তাহলে আমি যদি আপনার একটা মাসিক আয় ব্যয়ের হিসাব জানতে চাই, তাহলে কি ধরনের কি আপনার হিসাব টিসাব কি আমাদেরকে একটু জানাবেন? মনে করেন যে এখানে আসা আছে আপনার 1200 আসলে মনে করেন আমরা 1 বস্তা হিট দেই, 2 মণ ধান হ্যাঁ না, দেই। আমি যদি টাকার অঙ্কে জানতে চাই, ধরুন হচ্ছে যে আপনার এক মাসে এত টাকা লাভ হলো বা এক মাসে আপনার এত টাকা খরচ আছে, তাহলে আপনি কিভাবে আমাদেরকে জানাবেন? এখন তো মনে করেন শতকরা পড়া আপনার 50% ডিম আছে, 50% ডিমে গিয়ে মোটামুটি গিয়ে আপনার আমরা যে খরচ করি এই খরচ উঠে জায়গা। এখন তো আপনার সামনে বৈশাখ মাস, বৈশাখ মানে মাসে আপনার টাকার কোনো হিসেব জানা নেই যে আপনি কিরকম কত টাকা আপনি খাবার কিনছেন, কত টাকা আপনি এখানে খরচ করছেন, আর কত টাকার আপনি মনে বিক্রি করেন করে প্রফিট পেলেন, এই এটা হিসাবটা আমাদের কি ক্লিয়ারলি আছে? মোট এই আটটার মধ্যে আমার বিক্রি হয় পরে 6000 টাকা, 6000 টাকা বিক্রি হয় পরে খাওয়ার কত 5000 কিনছেন? মতন এই বিলায় খাওয়ার 1000 টাকার মতন এই আটটার লাভ টাকা থাকতেছে, লাভ থাকে। মানে মানে খুব বেশি যদি বলি সেটা সেই বর্তমানে সেই লাভটা আপনারা পাচ্ছেন না, এটা কেন? গত বছরের তুলনায় কি এবছর ডিমের দাম বা হাঁসের দাম কি একটু কমে গেছে? গেছে বছরের তুলনায় ডিমের দাম এন অনেক কমে গেছে। গেছে বছর যেমন আমরা ডিম বেচি 2100 টাকা শো, হ্যাঁ, হ্যাঁ। 2200 টাকা শো, এগুলো এবছর? এবছর হাইস লেভেলে মনে করেন 1200 টাকা 1300 টাকা তো। তাহলে তো অনেকটা কমে যেগুলা গেছে। আপনার অনেকটা কমে গেছে। বাচ্চা ফোটা, আর এমনি থেকে আপনার 1000 বাচ্চা ফোটা ডিম কি একটু উর্বর টাইপের ডিম? জি, এটা আপনার যেমন মনে করেন ময়লা না ফার্টিলিটি নেওয়া, রেট বেশি। ময়লা যেমন নেওয়া, হ্যাঁ, হ্যাঁ। আর ময়লা মুক্ত করে এরা দেওয়া লাগে আর কি। এই বড় হাঁসগুলোর কি ধরনের রোগবালাই হয়? না বড় আসে রোগবেলা তো আপনার কম। আচ্ছা, মানে যেগুলা হলেও আসে কি ডিম ধরনের পাড়ে। রোগ হয়, রোগের নামগুলো একটু জানতে চাই। আপনার রোগের নাম যে আমরা প্লেগে দুজো দৌড়ে পালা পরে প্লেগ হইতে পারে, যেমন যখন একবার আসে ডিম পাইরালা। বড় হাঁসের কি ঠান্ডা লাগে? না বড় আসে তেমন কেন ঠান্ডা লাগে না। এই বড় হাঁসগুলোর কি যে চোখ ঘোলা হয়ে যাওয়ার যে সমস্যাটা আমরা ছোট বাচ্চা হাঁসের শুনে থাকি, সেগুলো কি হয়? না বড় আসে এগুলা চোখগুলা ওসব হয় না। মানে একটু বড় হলে হাঁস রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বাড়তে থাকে, বেশি হয়ে যায়, তাই তো? ছোটবেলা যেমন চোখগুলা হয়, বড় আসে তেমন চোখগুলা আসে হয় না। হয় না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম চাচা, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। অনেক আপনাকে মানে আপনারা জিজ্ঞাসা করছেন, আপনার ভালো থাকেন, সুন্দর থাকেন, আশা করি আপনার সুস্বাস্থ্য যেমন ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা সকলেই চাকরির পেছনে ছুটি, কিন্তু চাকরি নামক সোনার হরিণ হয়তো কারো কাছে ধরা দেয়, কারো কাছে ধরা দেয় না। কিন্তু চাকরি না করে আরও অন্য অনেক রকমভাবে আমরা আমাদের নিজেদের জীবন চালাতে পারি এবং পরিবারকে সাহায্য সহযোগিতা করতে পারি। পরিবারের পুরো ব্যয়ভার কিন্তু বহন করার সুযোগ রয়েছে। আমরা চাইলেই যে কেউ গরুর খামার করতে পারি, এরকম আজকে আপনাদেরকে যে হাঁসের খামারটি দেখালাম, এরকম হাঁসের খামার করার সুযোগ আছে এবং বেশ লাভজনক কিন্তু হাঁসের খামার। আপনারা যারা এখনও কিছু না করে বসে আছেন, তারা চাইলে অল্প কিছু জায়গায় এরকম কয়েকটি হাঁস নিয়ে শুরু করতে পারেন আস্তে আস্তে করে। দেশি হাঁসের যথেষ্ট চাহিদা রয়েছে এবং দেশি হাঁসের ডিমেরও অনেক বেশি চাহিদা আছে। আপনারা শুরু করে দেখবেন যে ভালো কিছু হবে এবং আপনার হয়তো আর চাকরির পেছনে নাও ছোটা লাগতে পারে। সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দীপ্ত কৃষির এই পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। পাওয়ার বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও দেখা হবে। নুসরাত জাহান ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।